আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, বিষয় কোড 65852, চ্যাপ্টার 9। চ্যাপ্টারের নাম হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনা ও মানবীয় সম্পর্ক। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে শ্রমিকদের নিয়ে এবং তাদেরকে কীভাবে ব্যবস্থাপনা করা হবে, শ্রমিকদের কীভাবে পরিচালনা করা হবে এবং শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের যে সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কার্যাবলী। এই যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনা, এটার কী কাজ করতে হয়? আমরা জানি যে একটি প্রতিষ্ঠানে শ্রমিক বা কর্মী এটা থাকে, তারা মাঠে বা মূল কাজটি করে। তাহলে তাদের জন্য একটা ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন। তাহলে শ্রমিক ব্যবস্থাপনার যে কার্যাবলী সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে 1 নম্বর নীতি নির্ধারণ। 1 নম্বর হচ্ছে কি নীতি নির্ধারণ। তাহলে শ্রমিকদের জন্য তাদের ব্যবস্থাপনার জন্য অবশ্যই একটা নীতিমালা থাকতে হবে। সেই নীতিমালার আলোকে শ্রমিকদেরকে পরিচালনা, নিয়ন্ত্রণ ইত্যাদি করা হয়। এই জন্য প্রতিটি প্রতিষ্ঠানে প্রথমে শ্রমিকদের নিয়ে একটি নীতিমালা তৈরি করতে হবে এবং সেই নীতিমালা অনুযায়ী তাদেরকে পরিচালনা করতে হবে। 2 নম্বর কর্মী পরিকল্পনা প্রণয়ন। ব্যবস্থাপককে এরপরে কর্মীদের নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। আমার কী পরিমাণ কর্মী লাগবে, তাদেরকে আমি কীভাবে পরিচালনা করব, কে কী কোনটা কাজ করবে, এ সকল বিষয় নিয়ে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে কর্মী সংগ্রহ। প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রয়োজনে কর্মী সংগ্রহ করতে হয়। এই কর্মী সংগ্রহ 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ, আর 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে হতে কর্মী সংগ্রহ। সাধারণত কর্মী সংগ্রহের ক্ষেত্রে প্রথমে আবেদনপত্র গ্রহণ করা হয়, এরপরে তাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা, বিভিন্ন ধরনের ব্যবহারিক পরীক্ষা, এভাবে বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে এরপরে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এটি হচ্ছে কর্মী সংগ্রহ, এটি একটি ব্যবস্থাপনার কার্যাবলী। এরপরে 2 নম্বর হচ্ছে উচ্চ মনোবল সংরক্ষণ। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মীদের অবশ্যই উচ্চ মনোবল রাখতে হবে, তাহলে কাঙ্ক্ষিত মানের কাজ আদায় করা যাবে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা প্রেরণা বা দিক নির্দেশনা দিয়ে তাদের মনোবলটাকে উচ্চ রাখতে হবে, তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য উৎসাহ উদ্দীপনা দিতে হবে। এভাবে তাদের মধ্যে উচ্চ মনোবল সংরক্ষণ করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে কার্য বিশ্লেষণ। কার্য বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রমিকদের অবশ্যই কার্য বিশ্লেষণ করতে হবে, তাদের কাজ কে কীভাবে কাজ করছে, কাদের কাজ কী কাজ, তাদের সুনির্দিষ্ট করে জানাতে হবে। যেমন জব ডেসক্রিপশন, কোন শ্রমিক কী কাজ করবে তাদেরকে সুনির্দিষ্টভাবে তাদেরকে নির্দেশনা দিতে হবে এবং এর জন্য কী দরকার, কার্য বিশ্লেষণ দরকার। তাহলে কে কী কাজ করবে, কতটুকু কাজ করবে, এগুলো বিশ্লেষণ করে নির্ধারণ করতে হবে। এরপর হচ্ছে 6 নম্বর কার্য সন্তুষ্টি বিধান। অনেক সময় দেখা যায় যে শ্রমিকরা তাদের কাজে সন্তুষ্ট না। এই জন্য একটা সমাধানের জন্য তাকে কী করতে হবে, যে তাদের যেন কার্য সন্তুষ্টি হয়, এই জন্য তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের উপদেশ, প্রেরণা ইত্যাদি প্রদানের মাধ্যমে তারা যে কাজ করছে সেই কাজটাকে তাদের
সন্তুষ্টি বিধান করতে হবে। এবং কাজের সন্তুষ্টি বিধানের আরও কিছু উপায় আছে, যেমন কাজের পরিবেশ। শ্রমিকদের কাজের পরিবেশটাকে তাদের অনুকূলে রাখতে হবে এবং তাদের পছন্দ অপছন্দ এবং তাদের চাওয়া পাওয়ার দিকে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে শ্রমিকদের চাওয়া পাওয়ার সঙ্গে যদি একটু মিল থাকে তাহলে তাদের মধ্যে কর্মসন্তুষ্টি বজায় রাখা সম্ভব হয়। এরপরে 7 নম্বর হচ্ছে কাজের মূল্যায়ন ও মজুরি নির্ধারণ। প্রথমে শ্রমিকদের কাজের মূল্যায়ন করতে হবে, কারণ সব শ্রমিক একই ধরনের কাজ করে না। কারো পারফরমেন্স ভালো, কারো একটু কম, কারো একটু বেশি, এভাবে বিভিন্ন মানুষ ভেদে এটা কম বেশি হয়ে থাকে। এজন্য শ্রমিকদের প্রথমে কার্য মূল্যায়ন করতে হবে এবং কার্য মূল্যায়ন করার পরে তাদের মজুরি নির্ধারণ করতে হবে। খেয়াল রাখতে হবে শ্রমিকরা যেন তাদের ন্যায্য মজুরি পায়, এভাবে মজুরি নির্ধারণ করতে হবে। তারা যদি ন্যায্য মজুরি না পায় তাহলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিবে এবং তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিতে পারে। এরপরে 8 নম্বর হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা। তাহলে আমরা প্রথমে জানতে হবে যে শ্রম ঘূর্ণায়মানতা কী। শ্রম ঘূর্ণায়মানতা হচ্ছে যে শ্রমিকরা যখন এক প্রতিষ্ঠান থেকে কাজ ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যায়, আবার সেখান থেকে কাজ ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যায়, এটা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। তারা একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকতে পারে না। এটার বিভিন্ন কারণ রয়েছে। তাদের চাওয়া পাওয়া যদি সমন্বয় না হয়, মিল না হয়, তাদের পছন্দ এক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা পালন করে। এছাড়াও আমরা দেখা যায় যারা অল্প বয়সী শ্রমিক কর্মী তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। তারা প্রতিনিয়ত তাদের প্রতিষ্ঠান পরিবর্তন করে, তাদের চাকরি পরিবর্তন করে। তারা মনে করে যে এই প্রতিষ্ঠান থেকে চলে গেলে অন্য প্রতিষ্ঠানে গেলে হয়তো ভালো বেতন পাওয়া যাবে, ভালো কাজের পরিবেশ পাওয়া যাবে। তাই যারা তুলনামূলকভাবে বয়স কম তাদের ক্ষেত্রে এই শ্রম ঘূর্ণায়মানতা বেশি দেখা যায়। কিন্তু যাদের একটু বয়স হয়ে গেছে তারা সাধারণত কর্ম পরিবর্তন করতে চায় না বা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় না। তারা সাধারণত যে প্রতিষ্ঠানে কাজ করছে তারা সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করে বা নিরাপত্তা বোধ করে। তাই শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা এটা হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার একটি কাজ। দেখতে হবে যে শ্রমিকদের মাঝে কোনো অসন্তোষ আছে কিনা বা তাদের কী চাওয়া পাওয়া, তাদের মনোভাবটা জানতে হবে। তাদের মনোভাবটা কী, তাদের ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে। বোঝার ফলে তাদের যে সমস্যা বা তাদের যে নেগেটিভ ধারণা সেটাকে অবশ্যই আমাদেরকে সমস্যা সমাধান করতে হবে। তাদের ধারণাগুলোকে পজিটিভ করতে হবে। তারা কী চায় এটা আমাদেরকে জানতে হবে এবং সেই হিসাবে তাদেরকে সাধ্য অনুযায়ী প্রদান করতে হবে। তাহলে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা যাবে। নিয়োগ ও নির্দেশনা। একজন শ্রমিককে যখন বিভিন্ন যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হয়, এই নিয়োগ দেওয়ার পরে তাকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিতে হবে তার কী কাজ, এ প্রতিষ্ঠানে তার কী ভূমিকা, তাকে কীভাবে চলাফেরা করতে হবে, কীভাবে কাজ করতে হবে, তার কাজ সম্পর্কে বা তার এই যে চাকরি সম্পর্কে বিস্তারিত তাকে বর্ণনা দিতে হবে, তাকে বোঝাইতে হবে। এটার ফলে শ্রমিকরা একটা দিক নির্দেশনা পাবে এবং কাজ করার একটা গাইডলাইন পাবে, সেই হিসাবে তারা কাজ করবে। এবং শ্রমিক কর্মী যদি সুষ্ঠুভাবে কাজ করে, প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী কাজ করে, তাহলে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে একটি সন্তুষ্টি দেখা দেয়, তাদের মধ্যে সমস্যা কম হয়। এরপরে সমন্বয় বিধান। প্রতিটি শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় বিধান করতে হবে। আর প্রতিটি শ্রমিকদের মধ্যেও সমন্বয় বিধান করতে হবে। প্রতিষ্ঠানের যে কোনো কাজ হচ্ছে টিম ওয়ার্ক। অনেকগুলো শ্রমিক মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে, তাই তাদের মধ্যে সমন্বয় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সমন্বয়হীনতার ফলে উৎপাদন হ্রাস পায়, উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। তাই শ্রমিকদের মধ্যে সমন্বয় থাকাটা অত্যন্ত জরুরি। তারা কে কী কাজ করবে, কখন কী কাজ করবে,
সব কিছু পূর্বে নির্ধারণ করে দিতে হবে এবং তাদের মধ্যে কাজ সম্পর্কে ভালো ধারণা দিতে হবে। একটি কাজ সম্পর্কে বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে যদি ভালো ধারণা থাকে শ্রমিকদের মধ্যে, তাহলে খুব ভালো সমন্বয় থাকে। এরপর হচ্ছে 11 নম্বর, পদোন্নতি ও বদলি। শ্রমিকদের মধ্যে অবশ্যই পদোন্নতি বা বদলির ব্যবস্থা রাখতে হবে এবং এটা হচ্ছে ব্যবস্থাপনার কাজ। তাহলে কোন শ্রমিক ভালো কাজ করছে, কোন শ্রমিক কম ভালো কাজ করছে, শ্রমিকদের কাজের যে মূল্যায়ন, এটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে। শ্রমিকদের ভালো কাজের মূল্যায়ন করার পরে তাদের পদোন্নতি দেওয়া প্রয়োজন এবং এটা হচ্ছে ব্যবস্থাপনার কাজ, কর্মী ব্যবস্থাপনার কাজ। এবং বদলি, পরিবেশ এবং কাজ অনুযায়ী কোথায় কোন শ্রমিক প্রয়োজন এবং ওই শ্রমিককে সেখানে উপযুক্ত জায়গায় উপযুক্ত পরিবেশে নিয়ে যাওয়া খুবই প্রয়োজন। এই জন্য প্রয়োজনে শ্রমিকদেরকে বদলি করতে হয়। এটা হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কাজ। এরপরে কর্মী সেবা 12 নম্বর, শ্রমিক বা কর্মীদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করতে হবে এবং এটা হচ্ছে শ্রম ব্যবস্থাপনার একটি কাজ। শ্রমিকদের কখন কী প্রয়োজন, শ্রমিকদের কখন কী সেবার প্রয়োজন, এটা অনুধাবন করে এবং এটা জেনে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে শ্রমিক ব্যবস্থাপনার একটি কাজ। এবার 13 নম্বর, কাজের সময় ও শর্তাবলী নির্ধারণ। কাজের সময় নির্ধারণ এটাও শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কাজ। একজন শ্রমিক কতটুকু কাজ করবে এটা নির্ধারণ করে দেওয়া শ্রম ব্যবস্থাপনার কাজ। কোনো শ্রমিক হয়তো বেশি সময় দিতে পারে, কেউ হয়তো একটু কম দিতে পারে, তাহলে শ্রমিকদেরকে সে কতটুকু কাজ করবে তার নির্ধারণ করে দিতে হবে। এরপরে কাজের শর্তাবলী নির্ধারণ, শ্রমিকদেরকে নিয়োগ দেওয়ার সময় তাদের শর্ত এগুলো নির্ধারণ করতে হবে। সে কখন আসবে, কখন যাবে, কাজের বিভিন্ন পারিশ্রমিক, তার কাজের মেয়াদ, চুক্তির মেয়াদ, নিয়োগের মেয়াদ, এই শ্রমিকদের সকল বিষয় সকল শর্তগুলো একটু লিখিত আকারে রাখতে হবে এবং সেটা অবশ্যই শ্রমিকদেরকে ভালোভাবে জানাতে হবে। এরপরে হচ্ছে 14 নম্বর, পদোন্নতি বা ছাঁটাই। শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে পদোন্নতি করতে হয় বা প্রতিষ্ঠানের প্রয়োজনে ছাঁটাইও করতে হয়। এটা হচ্ছে শ্রমিক ব্যবস্থাপনার কাজ। যখন যেটা প্রয়োজন, প্রতিষ্ঠানের প্রয়োজনে এটা করতে হয়, এটা একটা শ্রমিক ব্যবস্থাপনার কাজ। কর্মী সম্পর্কিত তথ্যাদি সংরক্ষণ করা। প্রত্যেকটি প্রতিষ্ঠানেই বিভিন্ন ধরনের শ্রমিক থাকে এবং এই শ্রমিকদের অবশ্যই বিভিন্ন তথ্য শ্রম ব্যবস্থাপনাকে রাখতে হয়। তাদের নাম, ঠিকানা, তাদের শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা, তাদের দৈনিক কাজের পারফরমেন্স, তাদের বিভিন্ন সময় তাদের বিভিন্ন পুরস্কার বা তিরস্কার, মানে শ্রমিক প্রতিষ্ঠান সম্পর্কিত শ্রমিকদের যত তথ্য আছে বা বিভিন্ন ঘটনা আছে, এগুলোকে অবশ্যই এই তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে এবং এইসব তথ্য সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কাজ। এরপরে শৃঙ্খলা প্রতিষ্ঠা। যেহেতু একসাথে প্রতিষ্ঠানে অনেকগুলি শ্রমিক বা কর্মী কাজ করে, তাই তাদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রমিকদের মধ্যে যদি বিশৃঙ্খলা থাকে তাহলে কাজের পরিমাণ কমে যাবে এবং উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং শ্রমিকদের মধ্যে নানাবিধ অশান্তি দেখা দিবে, অসন্তোষ দেখা দিবে। তাই শৃঙ্খলা প্রতিষ্ঠা করা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শৃঙ্খলা ছাড়া কোনো কাজ ভালোভাবে করা সম্ভব নয়। তাই এই যে শৃঙ্খলা প্রতিষ্ঠা শ্রমিক কর্মী ব্যবস্থাপনার আরও একটি কার্যাবলী। এরপরে হচ্ছে প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পদ্ধতি
জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিনিয়ত শ্রমিকদেরকে ডেভেলপ করা প্রয়োজন। আর শ্রমিকদের দক্ষতা বাড়ানোর একটি উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ প্রদান করা। প্রশিক্ষণ প্রদান করলে শ্রমিকদের মনোবলের বৃদ্ধি পায়, তাদের মন মানসিকতা ভালো থাকে, তারা কাজ করতে আরও বেশি আগ্রহী হয়, তাদের মধ্যে কাজের স্পৃহা বেড়ে যায়। এই প্রশিক্ষণ পাওয়ার পরে তারা নতুন উদ্যমে কাজ করতে উৎসাহী হয়। তাই প্রশিক্ষণ প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠানের জন্য। এই প্রশিক্ষণ প্রদানটা হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার আরও একটি কাজ। প্রতিনিয়ত শ্রমিকদেরকে যুগের সঙ্গে তাল মিলিয়ে হাতে কলমে জ্ঞান দিতে হবে, তাহলে কর্মীরা দক্ষ হয়ে উঠবে এবং প্রতিষ্ঠানের জন্য ভালো কাজ করবে। সর্বশেষ, শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক। শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক হচ্ছে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে বা শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে তোলা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শ্রমিক এবং মালিক বা শ্রমিক এবং ব্যবস্থাপনা এদের মধ্যে ভালো সম্পর্ক থাকে না। শ্রমিকরা মনে করে যে আমাদের কাছ থেকে বেশি কাজ করে নেওয়া হচ্ছে এবং আমাদেরকে এই কাজের পারিশ্রমিক কম দেওয়া হচ্ছে, আমাদেরকে ব্যবস্থাপনা বা মালিক পক্ষ ঠকাচ্ছে। ঠিক তেমনি ব্যবস্থাপনা মনে করে যে শ্রমিকরা কম কাজ করছে কিন্তু টাকা বেশি নিচ্ছে, মজুরি বেশি নিচ্ছে। এই ধরনের ধারণা দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। তো এটা একটি বড় সমস্যা। এক্ষেত্রে বিভিন্ন শিল্প বিরোধ দেখা যায়, শ্রমিকদের বিক্ষোভ দেখা যায় এবং এতে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাই এই শ্রম ব্যবস্থাপনা সম্পর্কটাকে ভালো রাখতে হবে। এই শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক ভালো রাখার উপায় হচ্ছে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবসময় শ্রমিকদের সঙ্গে ভালো যোগাযোগ রাখবে, তাদের কাছ থেকে তাদের ভিতরের খবরটা বের করে রাখবে, তাদের মনোভাবটা কী, তাদের মনোভাব জানার চেষ্টা করবে, তাদের কর্মসন্তুষ্টি আছে কি না, তাদের কর্মপরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কি না। সবসময় শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে একটা ভালো যোগাযোগ থাকতে হবে। এই ভালো যোগাযোগ থাকলেই এই শ্রম ব্যবস্থাপনার সম্পর্কটা ভালো থাকবে এবং শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক ভালো থাকলেই প্রতিষ্ঠানের উন্নতি হবে, প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের দিকে আস্তে আস্তে ধাবিত হবে। এই হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কার্যাবলী। পরিশেষে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই শ্রম ব্যবস্থাপনার কার্যাবলীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিষ্ঠানের মূল কাজটা শ্রমিকরাই করে, প্রোডাকশন। তাহলে শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে প্রোডাকশন অবশ্যই ভালো হবে, বৃদ্ধি পাবে। আর শ্রমিকরা যদি ভালো না থাকে, তাদের মধ্যে যদি কোনো অসন্তোষ থাকে, তাহলে প্রোডাকশন কমে যাবে এবং প্রতিষ্ঠানের ইনকাম কমে যাবে। আর যদি শ্রমিকরা ভালো থাকে তাহলে ভালো পণ্য উৎপাদিত হবে এবং এই উৎপাদনটা চলমান থাকবে। এর ফলে প্রতিষ্ঠানের সুনাম এবং আয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা ভালোভাবে জানলাম যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কার্যাবলী কী কী আছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে এই প্রশ্ন নিয়ে বা এই আজকের এই আলোচনা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা অথবা আমার মোবাইলে ফোন করবা। যদি কেউ কিছু বুঝতে না পারো, এটা আমি ফোন করলে আমি তাকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।